হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি কেউ ভালো নেই, তারপরও জিজ্ঞেস করছি। আজকের ভিডিওতে হাসি মুখে কথা বলার মতো কোনো মন মানসিকতা নেই। ভিডিওটা যে কিভাবে শুরু করব, কথাগুলো কিভাবে বলবো তাও আমি বুঝতে পারছি না, তারপরও ভিডিওটা শুরু করেছি। বলবো সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা যা পুরো জাতিকে কাঁদিয়েছে। সকালটা ছিল প্রতিটি মায়ের কাছে স্বপ্নের মতো, কিন্তু মুহূর্তেই সেই স্বপ্নগুলো এক ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুলের সেই কালো দিন, আমরা হয়তো চাইলেও এই দিনটাকে আর কোনো দিন বলতে পারবো না, কারণ ফুলের মতো নিষ্পাপ প্রাণগুলো এভাবে যে ঝরে যাবে আমরা কোনোদিন তা কল্পনাও করিনি। আমি 4 বাচ্চার মা, আমি জানি একটা বাচ্চাকে ছোট থেকে এই পর্যন্ত আনতে একটা মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়েছে। আমারও কিন্তু অনেক স্বপ্ন আমার ছেলে মেয়েকে ঘিরে। আমার ছেলে মেয়েকে আমি সকালে স্কুলে দিয়ে আসি, ওরা স্কুলে পড়ালেখা করে একদিন বড় হবে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আর সেই স্বপ্নগুলো যখন পুড়ে ছাই হয়ে যায় তার সাথে একটা পরিবারও কিন্তু নিঃশেষ হয়ে যায়। প্রতিটি শিশুর হাসির মাঝেই লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ। আজ সেই ভবিষ্যৎগুলো এক ঝটকায় নিভে গেছে। যে স্বপ্নগুলো একদিন বড় হয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করত, বাবা মায়ের স্বপ্ন পূরণ করত, তারা কিন্তু আজ কবরে শুয়ে আছে। যে শিশুগুলো নিরাপদে মায়ের কোলে শুয়ে থাকতো, হায় আজকে তারা কোথায়? কি নিষ্ঠুর নিয়তি। আপনি একটা জিনিস উপলব্ধি করবেন, আপনার বাচ্চা যদি একটু ব্যথা পায়, সে ব্যথাটা কিন্তু সে পাওয়ার আগে আপনি নিজে পাচ্ছেন, কারণ আপনি একজন মা, আপনি তাকে জন্ম দিয়েছেন। আপনি একবার চিন্তা করে দেখেন যে মা সকালে তার বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছে, দুপুরবেলা তাদের মন পছন্দের খাবার রান্না করেছে, আমার ছোট্ট সোনাটা বাসায় ফিরে গরম ভাত খাবে তার পছন্দের তরকারি দিয়ে। প্রতিদিনের মতো আমি তাকে ঘুম পাড়াবো, আবার সন্ধ্যার পর পড়ালেখা করাবো। এখন কিন্তু আর সেই টেনশন নেই, তারা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। আমি জানি না ওই পরিবারগুলো আর কোনোদিন স্বাভাবিক হতে পারবে কিনা। এতগুলো মায়ের কুল খালি হয়েছে, আসলে আমরা এই দোষগুলো কাকে দিব? আজকে শিডিউল অনুযায়ী আপনাদের সাথে সিলেট ট্যুরের ব্লগ শেয়ার করার কথা ছিল। আমার কাছে মনে হয়েছে এই সময়টা ট্যুরের ব্লগটা শেয়ার করা একদমই উচিত হবে না। বাসায় ফিরে এসে বাসাটাকে কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা কিন্তু করেছিলাম 21 তারিখে, যেদিন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেদিন। তারপর থেকে আসলে আমি কোনো ভিডিও করতেও পারিনি। সেদিন বেলা বাজে 1:30, আমি তখন রান্নাঘরে কাজ করতেছি। আমার 4 তলার এক ভাড়াটিয়া দূরে এসে দরজায় নক করতেছে, আর আমাকে জিজ্ঞেস করতেছে আমার বড় ছেলে কোন স্কুলে পড়ে। মাইলস্টোনের উপরে নাকি একটা বিমান আছড়ে পড়েছে। তখনই খবরটা শোনার পর আমার সারা শরীরের পশম একদম দাঁড়িয়ে যায়। সাথে সাথে টিভিটা অন করি, খবরে দেই, তখনই দেখি নিচে ব্রেকিং নিউজ চলতেছে যে মাইলস্টোনের স্কুলের উপর নাকি একটা বিমান আছড়ে পড়েছে। বিশ্বাস করেন তখনও এতটা আন্দাজ করতে পারিনি, হয়তো বা 4-5 জন আহত হয়েছে ওরকম। 2-3 ঘন্টা যাওয়ার পর বুঝতে পেরেছি এটা যে আসলে কত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। এতগুলো ছোট্ট শিশুর প্রাণ নিয়ে যাবে তা কল্পনাও করতে পারিনি। ওই দিনটা যে কিভাবে কাটিয়েছি এখন পর্যন্ত স্বাভাবিক হতে পারছি না। সবাই নামাজ পড়ে দোয়া করি যে শিশুগুলো চলে গেছে আল্লাহ যাতে তাদেরকে বেহেশতের পাখি বানিয়ে দেয়, আর যে শিশুগুলো হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে আল্লাহ যাতে তাদেরকে সুস্থতা দান করে। যারা মারা গেছে তারা মুক্তি পেয়েছে, আর যারা বেডে শুয়ে কাতরাচ্ছে এটা যে কত কষ্ট। 3-4 বছর আগে আমার হাতে একটু গরম পানি পড়েছিল, আমি 3 থেকে 4 ঘন্টা কান্নাকাটি করেছি। কারো যদি হাত পাও একবার পুড়ে থাকে তারা অবশ্যই কষ্টটা একটু হলেও বুঝতে পারবেন। এটা যে ভিতর থেকে কি একটা জ্বালা পোড়া করে সহ্য করার মতো না। খবরগুলো দেখি, তাদের শরীরগুলো দেখি আর কান্না করি। কান্না ছাড়া আসলে আমাদের কিচ্ছু করার নেই। সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন। আর একটা জিনিস এত বেশি খারাপ লেগেছে, বাচ্চাগুলো যখন পুড়ে দূরে বেরোচ্ছিল, তাদের শরীরের চামড়াগুলো যখন ঝুলে ঝুলে ছিল, তখন এখানে কিছু জানোয়ার মানুষ ছিল যারা বাচ্চাগুলোকে ধরবে, বাচ্চাগুলোকে হসপিটালে নিয়ে যাবে, তখন তারা ভিডিও ছবি এগুলো নিয়ে ব্যস্ত ছিল। মানুষের মনুষ্যত্বগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। আগের দিনের মানুষগুলো তো এরকম ছিল না। আমি কিন্তু কল্পনা করি আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলা যখন বড় মানুষগুলোকে দেখেছি, এখনের যুগের মানুষ আর আগের যুগের মানুষ একদমই মিল নেই। একজন মানুষ চোখের সামনে দিয়ে পুড়ে বেরিয়ে যাচ্ছে, এত ছোট ছোট বাচ্চা তারা দাঁড়িয়ে থেকে ভিডিও করে ছবি তুলে। এখন হচ্ছে ছবি আর ভিডিও করে ভাইরাল হওয়ার দুনিয়া। কে কখন ভিডিও করবে, ভিডিও ছেড়ে ভাইরাল হতে পারবে। মানুষের প্রতি মানুষের কোনো মহাব্বত, কোনো ভালোবাসা নেই। ধিক্কার জানায় সেই সব মানুষকে যারা অন্যের কষ্টে কষ্ট পায় না, অন্যের ব্যথায় ব্যথিত হয় না। আমি কিন্তু একজনের কান্না দেখলে কান্না করে দেই, ভিতরটা এত বেশি নরম, বিশ্বাস করবেন না। খবরগুলো যতবার দেখেছি, যার কান্না দেখেছি তার কান্নার সাথে কান্না করেছি। খাওয়া টাওয়া একদম বন্ধ, এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছি, এটাই স্বাভাবিক। আমরা হয়তো 2-4-5 দিন পর এই ঘটনাটা ভুলে যাব, এটাই সত্য। কিন্তু যে পরিবার তার সন্তান হারিয়েছে তারা কিন্তু
কোনোদিন চাইলেও এই ঘটনাকে ভুলতে পারবে না, তারা কিন্তু জীবিত থেকেও মরার মতোই। জুলাই মাসটা মনে হয় আসে তাজা তাজা প্রাণগুলো কেড়ে নেওয়ার জন্য। গত জুলাইটা এমন ছিল, এখন 25 জুলাইটাও কিন্তু ঠিক তেমনই হয়েছে। জানি না মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীরা আর কোনোদিন স্বাভাবিকভাবে স্কুলে গিয়ে পড়ালেখা করতে পারবে কি না, কারণ তারা তাদের সহপাঠীদের হারিয়েছে। তারা কিন্তু এখনও স্বাভাবিক না, সবাই কিন্তু একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুক, আমিন। আমি যেহেতু উত্তরায় থাকি, অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন আমি কেমন আছি, আমার বাচ্চারা সুস্থ আছে কিনা। আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাকে এত খোঁজ খবর নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক ভালো আছি। আমার ছেলেরা মাইলস্টোনে পড়ে না, আমার বড় ছেলেটা রাজুকে পড়ে আর ছোট দুটা পরশমণিতে পড়ে। মাইলস্টোন স্কুল আমার বাসা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব। সিলেট ট্যুরের ব্লগ সময় সুযোগ বুঝে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে কিন্তু আপনাদের সাথে ভিডিও শুরুতে লাইক চাইতে ভুলে গিয়েছি। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যেদিন ফিরেছিলাম সেদিনই সবগুলো রুমের বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি। এখন বিছানার চাদরগুলোকে আবার ঝেড়ে মুছে দিচ্ছি। আর সাথে রুমের যে ফার্নিচারগুলো আছে সবগুলো ফার্নিচারে একটু একটু করে পরিষ্কার করে ফেলবো। যেহেতু 3-4 দিন পরিষ্কার করা হয়নি, অনেকটাই ধুলাবালু জমে গেছে। এখন আমি আমার ছেলের বুক সেলফটাকে মুছে দিতেছি। ওইটা আমাকে ধরতেই দেয় না, নিজেরটা নিজেই পরিষ্কার করে। ও যেহেতু বাসায় নেই, এই ফাঁকে আমি পুরোটাই পরিষ্কার করে ফেলবো। অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার বড় ছেলে কোন ক্লাসে পড়ে। ও ক্লাস 7-এ পড়ে। এখন বাচ্চাদের স্কুলে দিতেও খুব ভয় লাগে, কেমন জানে ভিতরটা কাঁপে। সারাদিন স্কুলে থাকলে অনেক টেনশনে থাকি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যার যার সন্তান নিয়ে সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। একজন বাবা মার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। সিলেটে যাওয়ার সময় এই বক্সগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম, ওরা ট্রেনে খেয়েছিল আর সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। 2-3 দিন এভাবেই পড়েছিল। মন মানসিকতা এতটাই খারাপ, কাজ করতে ইচ্ছে করে না। জানি না কখন সব কিছু স্বাভাবিক হবে, আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। আমার আবার প্রেশার লো হয়ে যায় অনেক বেশি টেনশন করলে, রাতে ঘুমাতে পারি না। যখন ঘুম ভাঙে আমার ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করে, বাচ্চাগুলোর কথা মনে পড়ে। গত রাত্রেও আমি একদম ঘুমাতে পারিনি। আর যদি না ঘুমাতে পারি সারাদিন আমার মাথা ঘুরতে থাকে, আমি কোনো কাজও করতে পারি না। তখন প্রেশার লো হয়ে বমি বমি একটা ভাব হয়, একদম শরীর খারাপ হয়ে যায়। শরীর ভালো হোক আর খারাপ হোক, সংসারের কাজগুলো কিন্তু আমাদেরই করতে হবে। বাসায় যেহেতু ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চাদের কথা খেয়াল করে হলেও কাজকর্ম অবশ্যই করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো। আর আমার যদি ঘর গোছানো না থাকে তখন আমি বেশি অসুস্থতা ফিল করি। বাসাটা গোছানো থাকলে অন্তত পক্ষে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যত কষ্টই হোক আমি বাসা সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার যে ইলেকট্রিক ও কুকারিজের আইটেমগুলো আছে সেগুলোকে আমি এরকম পলিথিন মুড়ে আমার যে ওয়াল শোকেজের নিচের পার্টটা আছে সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। পলিথিন দিয়ে না মুড়ে রাখলে দেখা যায় কয়েকদিন পর এগুলোর মধ্যে ধুলাবালু পড়ে একদম কালারটা নষ্ট হয়ে যায়। সিলেট থেকে ফিরে আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম বনানী, সেখান থেকে একটু গিয়েছিলাম মোহাম্মদপুর আমার ননদ থাকে, তার বাসা থেকে একটু গিয়েছিলাম কৃষি মার্কেটে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর সস্তায়। আমি কিন্তু কৃষি মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি আর সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মানি প্লান্ট গাছটা দেখছেন, এটা আমি 150 টাকা দিয়ে কিনেছি। গাছটা আমার এত বেশি পছন্দ হয়েছে, গাছটা দেখা মাত্রই কিনে নিয়েছি। আর এই যে দেখুন সুন্দর কিউট একটা মিষ্টি কুমড়ো, এটার মধ্যে মশলা থেকে শুরু করে রান্নাঘরের অন্যান্য জিনিসও রাখা যাবে। আমি জানি না কেন কিনেছি, দেখে পছন্দ হয়ে গেছে কিনে ফেললাম। আর এটার দাম মাত্র 130 টাকা। দামি দামি জিনিস দিয়ে যে ঘর সাজাতে হবে বা কিনতে হবে তা না, আমি কিন্তু ব্র্যান্ডের জিনিস থেকে শুরু করে ব্যান গাড়ির জিনিসও ব্যবহার করি আর ব্যান গাড়ির জিনিসই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই কাঠিগুলো কিনেছি 40 টাকা দিয়ে, মানে 20-40 টাকা। আর একটা চাদর কিনেছি ব্যানগাড়ি থেকে, এটার দাম 750 টাকা। যখন বিছাবো নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমার হাতে একদমই সময় ছিল না, কৃষি মার্কেটে অনেক অনেক জিনিস পাওয়া যায় ঘর সাজানো। যেহেতু ছেলে মেয়েকে বাসায় রেখে গিয়েছিলাম, খুব তাড়া ছিল, হাতে 20 থেকে 25 মিনিট সময় ছিল। এই সময়ের মধ্যে যতটুকু কেনাকাটা করতে পেরেছি ততটুকুই কেনাকাটা করেছি। বাসা থেকে বারবার ফোন যাচ্ছিল,
হাতে সময় থাকলে ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারতাম। আসলে যাব করে যাওয়া হয় না, বাসা থেকে যেহেতু মোহাম্মদপুর অনেক দূর, আর মোহাম্মদপুর যেতেও কিন্তু অনেক ভয় লাগে, টিভিতে যে খবর দেখি। তো হাজবেন্ড সাথে ছিল, সাহস ছিল, সেই জন্য ঘুরে ঘুরে কেনাকাটা করেছি। আমার কেনাকাটাগুলো কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। দুপুরবেলা একটা পার্সেল এসেছে, সেটা এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আনবক্স করছি। আর এটা এসেছে আরোগ্য থেকে। এটা হচ্ছে একটা প্রেসার মেশিন। আমাদের কিন্তু বাসায় সবাই মোটামুটি অসুস্থ থাকি, এরকম একটা প্রেসার মেশিন বাসায় থাকাটা খুবই জরুরি। হয়তো কারোর প্রেসার হাই থাকে, লো থাকে, এটা আমার বাসায় খুব দরকার ছিল। তো ফাইনালি সেটা অর্ডার করে ফেলেছি। এটার দাম মনে হয় 1700 টাকা পড়েছে। আমার ডাক্তার সাহেব এটাকে ফিটিং করতেছে। প্রথম প্রেশারটা আমাকেই মাপবে, আমার মাথাটা ঘোরা ছিল, আর আমাকে কিন্তু বুঝিয়ে দিয়েছিল কিভাবে প্রেশার মাপতে হবে। আমার ডাক্তার সাহেব মোটামুটি ভালোই ডাক্তারি পারে, তার কিন্তু একটা সময় ফার্মেসি ছিল, সেখানে অনেক রুগী দেখতো। অতিরিক্ত টেনশন, চাপ, দৌড়াদৌড়ির কারণে আমার দেখা যায় প্রেশার সব সময় লো থাকে। এবার হাজবেন্ড মেপে দেওয়ার পর জানতে পারলাম আমার যে নিচের প্রেশারটা সেটা নাকি একটু হাই হয়েছে, সেজন্য কিন্তু একটু অবাক হলাম। আমাকে যে প্রেশার মাপা হচ্ছে, আয়েশা মনি এখানেই বসে আছে, সে কিন্তু বসে বসে এখানে হাসতেছে যে বাবা ডাক্তার হয়ে গেছে। তার কাছে কিন্তু এই জিনিসটা খুব অবাক লাগতেছে। আমি তাকে বলছিলাম বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে, ডাক্তার হয়ে বাবা মায়ের চিকিৎসা করবা, সবাইকে চিকিৎসা করে দিবা। সে কিন্তু অনেক খুশি, সে বড় হয়ে ডাক্তার হবে। মাশাল্লাহ, আমার মাকে ডাক্তার সাজে অনেক বেশি সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলবেন। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করছি মুরগির তরকারি আর কাঁকরোল ভাজি। কাঁকরোলটাকে এরকম স্লাইস করে তারপর আমি ভেজে নিচ্ছি। এভাবে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। ইদানিং আমি কাঁকরোলটা এভাবেই বেশি রান্না করতেছি। আর আয়শামনির জন্য টমেটোর তরকারি রান্না করেছি। গড় গোছানোর পাশাপাশি আমি রান্নাটা চালু রাখি। গড় গোছাতে গোছাতে দেখা যায় আবার এসে রান্না বসাতে গেলে অনেক সময় লেগে যায়। রান্না হতে থাকে, সাথে সাথে আমি গড়ও গুছিয়ে ফেলি। রান্না করতে এসে যদি কিছু ধোয়ার থাকে সেগুলো আমি ধুয়ে ফেলি, মানে রান্নার পাশাপাশি রান্নাঘরও পরিষ্কার করে ফেলি। আমার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে সংসারের সব কাজ শেষ করতে হয়। আয়েশা মনি যেহেতু ছোটো, ওকে কিন্তু খাবার খাইয়ে দিতে হয়, আর না হয় দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যায় ওকে গোসল করানো, খাওয়ানো। আমার ছোট দুই ছেলের আবার মিস আসে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওদেরকে পড়ানোর জন্য, সেই জন্য তাড়াটা একটু বেশি থাকে, রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, আর না হয় দেখা যায় ওরা না খেয়ে মিসের কাছে পড়তে যায়। আগে থেকে কিছু ডিম ধুয়ে রেখেছিলাম, কিছু আমি ট্রেতে রেখে দিলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তারপর গোসল করব, নামাজ পড়ব, সবার সাথে খাওয়া দাওয়া করব। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।